সকলকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দিসের একাডেমি 9-10 ইউটিউব চ্যানেলে। তোমাদের ডিমান্ড ছিল স্যার 315 নাম্বার পেজটা খুবই কঠিন লাগছে, এটা একবার আমাদের করিয়ে দিন। তো আজকে এই ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের পছন্দ হবে, ভালো লাগবে। আর তোমরা যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, আমাদের ভিডিও দেখছো কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল নোটিফিকেশন আইকন অল নোটিফিকেশনে সেট করে নাও, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। আমাদের চ্যানেলের নাম কি? আমাদের চ্যানেলের নাম হচ্ছে সিডিএ 910। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে সিডিএ 910 ইউটিউবে সার্চ করবে, এবং তারপরে তোমাদের সামনে যে চ্যানেলটা চলে আসবে সেখানে তোমরা কি করবে, তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল নোটিফিকেশনে অন করে দেবে। দেখো পাশের স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো আমাদের চ্যানেলে এখানে দেখো আমাদের যে জিওগ্রাফি ড্রয়িং তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আমি জীবন বিজ্ঞানের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। 5 নম্বর সাজেশন দিয়ে চলে এসেছি। তোমরা যদি চাও যে 2 নম্বরের সাজেশন, তাহলে অবশ্যই আমি সেই 2 নম্বর সাজেশনটাও নিয়ে আসবো। ঠিক আছে, বোঝাতে পারলাম? আজকে আমরা কি করবো? আজকে আমরা করবো 315 নাম্বার পেজটা। 315 নাম্বার পেজটা তোমাদের খুবই কঠিন লেগেছে, তো অবশ্যই সেই পেজটা আমি করে দেবো। কোনো চিন্তা নেই, আমি প্রত্যেকটা অপশনকে এমন ভাবে বুঝিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়, বুঝতে সুবিধা হয় যে কোন অপশনটা কেন হলো না, কোন অপশনটা হলো বা বাকিগুলো কেন হলো না। মানে ডেসক্রিপটিভ ওয়েতে পড়াবো, কোনো সমস্যা নেই। তোমরা ঠিকঠাক ভাবে ক্লাসটা করতে থাকো, একদম প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। চলো, বেশি বকবক না করে আমরা ক্লাসটাকে শুরু করে দিই। ঠিক আছে, প্রথমে কি আছে? প্রথমে আছে আমাদের রানবিহারের পর্ব দেখা যায়। আচ্ছা, এটাকে একটু ঠিক করে নিই আমি। রানবিহারের পর্ব দেখা যায় প্রতিটি রানবিহারের পর্ব দেখা যায় আমাদের সকল নিউরনে একজনে, কিছু কিছু নিউরনের একজনে, সকল নিউরনের ডেনড্রনে, কিছু নিউরনের ডেনড্রনে। কোনটা হবে আমাদের কারেক্ট আনসার? দেখো রানবিহারের পর্ব অ্যাকচুয়ালি কি, দেখো এখানে আমি কালারটা তোমাদের চেঞ্জ করে হলুদ করে নিচ্ছি, তোমাদের সুবিধা হবে। রানবিহারের পর্ব আমি যদি রাফলি এখানে একটা নিউরনের ছবি আঁকি, রাফ আঁকছি, ঠিক আছে? খুব একটা ভালো আঁকছি না, রাফ একটা ছবি আঁকার চেষ্টা করছি। তাহলে এখানে যদি একটা নিউরন আমি আঁকলাম এরকম ভাবে, তাহলে এই নিউরনের গায়ে গায়ে তোমরা কি দেখতে পাবে বলতো? এটা নিউরন তো। এবার এই নিউরনের গায়ে গায়ে তোমরা কি দেখতে পাবে, ভালো করে বোঝো তো। আমি আগেও এই কোয়েশ্চেনটা করেছি। দেখো নিউরনের গায়ে গায়ে তোমরা কি পাবে বলতো? এরকম ভাবে মায়েলিন আবরণী দেখতে পাবে, তাই না? এরকম ভাবে তোমরা কি পাবে? মায়েলিন আবরণী দেখতে পাবে। এবার এই মায়েলিন আবরণী কিছু কিছু নিউরনের একজনে দেখা যায়, আবার কিছু কিছু নিউরনের একজনে দেখা যায় না। যাদের মধ্যে দেখা যায় তাদেরকে মাইলিনেটেড বা মেডুলেটেড নিউরন বলা হয়, আর যাদের মধ্যে দেখা যায় না তাদের নন মাইলিনেটেড বা নন মেডুলেটেড নিউরন বলা হয়। এবার এই মাইলিন আবরণীটা বা মাইলিন যে সিদ রয়েছে সেইটাই স্থানে স্থানে একটু ব্রেকডাউন করে কি তৈরি করছে বলতো? র্যানভিয়ারের পর্ব তৈরি করছে। র্যানভিয়ারের পর্ব তৈরি করছে, তাই না? এবার তাহলে যদি মায়েলিন সিটটা না থাকে, তাহলে সেই নিউরনে তো আর কোনো ধরনের রানভিয়ারের পর্ব থাকবে না। যদি মায়েলিন আবরণী আছে, তাহলে রানভিয়ারের পর্ব থাকবে। বুঝতে পারলাম? তাহলে সব নিউরনে তো মায়েলিন আবরণী থাকছে না। তার মানে রানভিয়ারের পর্ব সব নিউরনে থাকবে না। যে নিউরনের মায়েলিন আবরণী আছে, সেই নিউরনেই রানভিয়ারের পর্ব থাকবে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? যে কিছু কিছু নিউরনের একজনে। এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বাদ বাকি হয়ে যাবে দেখো ভুল। ঠিক আছে? বুঝতে পারলাম ঠিক করে? তো নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো কোনটি সঠিক বলেছে। বলেছে সুষুম্না কাণ্ডে ধূসর বস্তু শ্বেত বস্তুকে ঘিরে রাখে মস্তিষ্ক, এবং সুষুম্না কাণ্ডে ধূসর বস্তুকে শ্বেত বস্তু ঘিরে রাখে, সুষুম্না কাণ্ডে শ্বেত বস্তু ধূসর বস্তুকে ঘিরে রাখে, মস্তিষ্কে শ্বেত বস্তু ধূসর বস্তুকে ঘিরে রাখে। দেখো একটা কনসেপ্ট তোমাদের এখানে বুঝিয়ে দিই খুব ভালোভাবে। দেখো এইখানে তোমরা একটা যদি সুষুম্না কাণ্ডের ছবিটাকে দেখো, ঠিক এরকম একটা ছবি পাবে, তাই না? কিছু ভাবে আমি আরেকটা কালার কালার নিয়ে নিয়েছি। আমি এখানে এখানে কি কালার নেবো, কি কালার নেবো, কি কালার নেবো? আমরা সবুজ কালার নিচ্ছি, ঠিক আছে? তাহলে এরকম একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। কি আকৃতি? এইচ আকৃতির একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। এই বাইরেটা হচ্ছে তোমাদের শ্বেত বস্তু, বাইরেটা হচ্ছে তোমাদের বাইরেটা হচ্ছে শ্বেত বস্তু, ঠিক আছে? আর এই ভেতরেরটা হচ্ছে ধূসর বস্তু। বাইরেটা হচ্ছে শ্বেত বস্তু আর ভেতরেটা হচ্ছে ধূসর বস্তু। আর এইখানে একটা ছোট্ট স্ট্রাকচার দেখা যায় যেটাকে বলি আমরা নিউরোসিল, যেটাকে আমরা বলি নিউরোসিল। ঠিক আছে? এবার এই যে ধূসর বস্তু রয়েছে, এই ধূসর বস্তুকে ঘিরে কে রয়েছে? শ্বেত বস্তু। এই ধূসর বস্তুকে ঘিরে কে রয়েছে? শ্বেত বস্তু। ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে এখানে কোনটা হয়ে যাবে অ্যান্সার? এই সুষুম্না কাণ্ডে শ্বেত বস্তু ধূসর বস্তুকে ঘিরে রাখে। এবার এই যে ধূসর বস্তুটা রয়েছে, এই ধূসর বস্তুটা কি হিসেবে কাজ করে বলতো? এই ধূসর বস্তুটা আমি এই জায়গাতে লিখছি যে প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র। প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হিসেবে কাজ করছে আমাদের ধূসর বস্তু। ঠিক আছে? বোঝাতে পারলাম? এবার এইটা যদি আমি তোমাদেরকে বলি যে এইটার ধূসর রঙই কেন হয়? অন্য কিছু রং কেন হয় না? তাহলে তোমরা ভালো করে দেখবে যে এই যে এইটা যে কোষদেহ, কার কোষদেহ বলতো? একটা একটা নিউরনের কোষদেহ। কি হয়ে গেল? যা রে! কি হবে এবার?
চলো চলে এসেছে। এটা হচ্ছে একটা কোষ। আরে কি হচ্ছে? ওইখানে কি টাচ করলে হবে না? চলো আমরা এখানে লিখি, এই দিকটাতে দেখি। এটা হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহতে তোমরা এরকম ফুটি ফুটি ডট 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 একটা স্ট্রাকচার পেয়েছিলে। এই স্ট্রাকচারটার নাম কি ছিল বলতো? নিজাল দানা। এই স্ট্রাকচারটার নাম ছিল নিজাল দানা, ঠিক আছে? যেটা একজনে কিন্তু ছিল না, একজনে বর্তমান ছিল না, একজনের নিজল দানা পাওয়া যায় না। একমাত্র কোষদেহ ডেনড্রন ডেনড্রাইটে নিজল দানা পাওয়া যায়। এবার এই নিজল দানার রংটা কেমন বলতো? একটু গ্রে কালারের, একটু গ্রে কালার মানে হচ্ছে একটু ধূসর রঙের। তাহলে এইখানে যে এই যে ধূসর রংটা কেন বলতো? কারণ এই যে নিউরনের যে মাথাগুলো থাকে, এই নিউরনের মাথাগুলো এর মধ্যে থাকে এবং লেজগুলো বা অ্যাক্সন গুলো বলতে পারো বাইরে থাকে। এবার এই এটার রং হচ্ছে সাদা বা শ্বেত, মানে এর রংটা বলছি, এর রংটা হচ্ছে শ্বেত, মানে একজনের রংটা হচ্ছে শ্বেত, আর উপরের দিকটা হচ্ছে ধূসর বস্তু। তার মানে ওই ধূসর বস্তুর মধ্যে নিউরনে তোমরা মাথাগুলো এরকম ভাবে ভেতরে ঢোকানো থাকে আর লেজগুলো মানে হচ্ছে একজন গুলো বাইরে থাকে বলে ওটা শ্বেত বস্তু, ঠিক আছে? এত গভীরে যাওয়ার দরকার নেই, আমি তোমাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য বলে দিলাম, ঠিক আছে? আর আমার একটা রিকোয়েস্ট তো থাকি, যেটা হচ্ছে যে তোমরা যদি ক্লাস বুঝতে পারো তাহলে তোমরা কি লিখবে বলো তো? হ্যাশট্যাগ জে এম সি, হ্যাশট্যাগ জে এম সি মানে হচ্ছে জলের মতন ক্লিয়ার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নিজের বক্তব্যগুলি পড়ো এবং কোনটি সঠিক বেছে নাও। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র বন্ধ রাখে। ব্যাস, অ্যান্সার তো পেয়ে গেলাম আমরা। এটাই তো তোমাদের কারেক্ট অ্যান্সার। এই প্রোজেস্টেরন হরমোন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন এবং রজতচক্র বন্ধ রাখে। তার মানে যখন কোনো এক মহিলা গর্ভবতী হয়ে যায় তখন তার রজতচক্র বন্ধ থাকে, তার সাথে সাথে তার ডিম্বাণু উৎপাদনটাও বন্ধ রাখে। এবার এই যে বন্ধ রাখে, এই বন্ধ রাখার পিছনে কোন হরমোনের কাজ আছে? না, তোমাদের প্রোজেস্টেরন হরমোনের কাজ আছে। এবার এই প্রোজেস্টেরন হরমোন কোথা থেকে নির্গত হয়? তাহলে তোমরা বলবে যে কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি। কি বলবে? পিত পিত্তগ্রন্থি, ঠিক আছে? বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? তাহলে এই কর্পাস লুটিয়াম বা পিত্তগ্রন্থি থেকে কি হরমোন বেরোচ্ছে? প্রোজেস্টেরন হরমোন বেরোচ্ছে, এবং সে ডিম্বাণু উৎপাদন এবং রজতচক্র গর্ভাবস্থায় মহিলাদের বন্ধ রাখছে। এটাই সঠিক। বাদ বাকি দেখো, থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ, শ্বাসচাপ, হৃদস্পন্দন ক্রিয়ার হ্রাস পায় না, বরঞ্চ একটু বৃদ্ধি পায়। শিশুর হাঁটা ও কথা বলতে শেখা শর্তহীন প্রতিবর্ত ক্রিয়া নয়, এটা শিখতে হয়। মানুষের দেহে 31 জোড়া করোটি স্নায়ু থাকে না, করোটি স্নায়ু থাকে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু থাকে 31 জোড়া। জাস্ট উল্টে দিয়েছিল, ঠিক আছে? বোঝাতে পেরেছি? চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে বলছে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। দেখো, ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন এইসব কোয়েশ্চেনের আমি বলেছিলাম যে যেকোনো একটা দিক দেখবে আর একটা দিক পুরোপুরি দেখবে না, পুরোপুরি দিক বন্ধ করে দেবে, ঠিক আছে? এটা এইসব কোয়েশ্চেনের টাইম বাঁচানো বা একটাই ট্রিক বা বলতে পারো ক্যাপসুল, আমি যে মাঝে মাঝে ক্যাপসুল দিই, সেটা হচ্ছে যে যেকোনো একটা দিক দেখবে, নয় তোমরা এখানে ইউক্রোমাটিন দেখবে, নয় তোমরা হেটেরোক্রোমাটিন দেখবে। এবার কোনটা দেখবে তুমি? যেটা তুমি ভালো করে জানো। যদি আমি বলি যে আমি ইউক্রোমাটিনটাকে খুব ভালো করে জানি, তা কি জানি? এই ইউক্রোমাটিনটা হচ্ছে সক্রিয়, তো ইউক্রোমাটিনটা হচ্ছে সক্রিয়। আর কি জানি? না, এই ইউক্রোমাটিনে কি হয়? ক্রসিং ওভার হয়। না, এই ক্রোমাটিনে ক্রসিং ওভার হয়, এবং ক্রসিং ওভার হওয়া মানে এই জায়গাতে বেশি পরিমাণ জিন বা ডিএনএ থাকে। তাহলে দেখো এই অপশনগুলো আছে কোথায়? দেখো এই ২ নম্বরে একটা অপশন পাচ্ছি, ডিএনএ পরিমাণ বেশি থাকে। হ্যাঁ, থাকে তো। ডিএনএ পরিমাণ বেশি থাকে মানে সেইখানেই তো সেই জিনটা সক্রিয় হবে, তাই না? এবার দেখো ৪ নম্বর অপশনটাকে পড়ো, ক্রসিং ওভারে অংশগ্রহণ করে। হ্যাঁ, করে। এইবার দেখো এই যে প্রজনিকভাবে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় তো নয়, কারণ এটা সক্রিয়। আর ইন্টারফেজে গাঢ়ভাবে, মেটাফেজ হালকাভাবে রং ধারণ করে না, এটাও নয়। তাহলে দেখো, তুমি ইউক্রোমাটিনের ব্যাপারে যেটুকু জানতে সেই দুটো অপশন তুমি পেয়ে গেছো, মানে ২ আর ৪। তাহলে এই দিকটা দেখাটা তোমার দরকারই পড়লো না, কারণ ২ আর ৪ সঠিক, তার মানে খ অপশনটা হয়ে গেলো সঠিক। যেকোনো একটা দিক দেখে তুমি অ্যান্সার বের করে নিতে পারবে। বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? চলো নেক্সট কোয়েশ্চেন। কাদের একত্রে বাইভ্যালেন্ট বলা হয়? দেখো, দুটো ক্রোমোজোম যদি আমি সাইডে আঁকি, দুটো ক্রোমোজোম আঁকবো জাস্ট। দুটো ক্রোমোজোম যদি এরকম ভাবে সাইডে আঁকি, একটা ক্রোমোজোম আঁকা হলো আমার। আর একটা রং নেবো, যার যা রং পছন্দ সেইটা তোমরা নেক্সট ভিডিওতে কমেন্ট করে দেবে, সেই রকম আমি রং নিয়ে নেবো। চলো এরকম একটা আরেকটা, তাহলে এই একটা ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোম দুটো একটু বড় হবে না, দুটো একই রকম দেখতে হবে, ঠিক আছে? আমি আঁকলাম না, আর মুছতে হবে। আমার কাছে আজকে স্মার্ট বোর্ড নেই, বাড়িতে আছি বলে। তো চলো, আহ এইটা হচ্ছে হোমোলগাস বা সমসমস্থ ক্রোমোজোম, ঠিক আছে? সমসমস্থ ক্রোমোজোম। এইটা একটা ক্রোমাটিড, এইটা আরেকটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এইটা আরেকটা ক্রোমাটিড, আর এইটা আরেকটা ক্রোমাটিড। তাহলে কটা ক্রোমাটিড হলো? টোটাল ৪টে ক্রোমাটিড হলো। আর সেন্ট্রোমিয়ার কটা? এই একটা সেন্ট্রোমিয়ার, এই একটা সেন্ট্রোমিয়ার, দুটো সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার দুটো আর ৪টে ক্রোমাটিড। তাহলে অপশন দেখো, এই যে গ অপশনে তোমরা পেয়ে যাচ্ছ ৪টে ক্রোমাটিড আর দুটো সেন্ট্রোমিয়ার।
দেখো এই গোটাটা কিন্তু একটা ক্রোমাটিড, বোঝাতে পারলাম? তারপরের গোটাটাও কিন্তু একটা ক্রোমাটিড, তারপরে এইটাও কিন্তু একটা ক্রোমাটিড, এটা কিন্তু একটা ক্রোমাটিড। আর একটু যদি আমি এক্সট্রা তথ্য দিই, তাহলে এরা দুজনে একে অপরের সিস্টার ক্রোমাটিড। আর এরাও একে অপরের সিস্টার ক্রোমাটিড, কিন্তু এ আর এ একে অপরের নন সিস্টার ক্রোমাটিড, বোঝাতে পারলাম? চলো, এবার এরা যখন একসাথে দুটো হোমোলগাস ক্রোমোজোম যখন একসাথে মিশে যায়, তখন সেই প্রসেসটার নাম হচ্ছে সাইন্যাপসিস। এবং যে আকৃতিটা বা যে দুটো দুটো হোমোলগাস বা সমস্ত ক্রোমোজোম মিলে যেটা গঠন করে, সেটাকে আমরা বলি বাইভ্যালেন্ট। ঠিক আছে? বাইভ্যালেন্টে চারটে ক্রোমাটিড থাকে আর দুটো সেন্ট্রোমিয়ার থাকে, বোঝাতে পারলাম? চলো, ক্লিয়ার? বেশ, চলো। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচে কোন বক্তব্যটি সঠিক নয়? দেখো, ভালো জিনিস, সঠিক নয় তা শনাক্ত করো। দেখো, ইতর পরাগযোগ বাহকের প্রয়োজন হয়, হ্যাঁ হয়। বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়, হ্যাঁ হয়। প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, না। ইতর পরাগযোগে কখনোই প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না। তার কারণ এইখানে দেখো, বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হচ্ছে। যদি নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়, তাহলে বিশুদ্ধতা কিভাবে বজায় থাকবে, তাই না? তাহলে অবশ্যই এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বাদ বাকি হয়ে যাবে ভুল। বীজের অঙ্কুরণের হার বেশি হয়, হয় না, ঠিক আছে? ওটা একমাত্র অজনজননের হয়, বুঝতে পারলাম? তাহলে দেখো, যখনই আমাদের ইতর পরাগযোগ হবে, তখন একটা গাছের ফুল অন্য একটা গাছের ফুলে গিয়ে পরাগরেণু ট্রান্সফার হবে, তারপর সেইখানে মানে ওই যে বললো যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হবে, এই নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হওয়া মানে তার বিশুদ্ধতার বজায় থাকছে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, ক্লিয়ার। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির কোনটিকে মেন্ডেল প্রচ্ছন্ন হিসাবে নির্বাচন করেছিলেন? দেখো, আমি বলেছিলাম তোমাদেরকে যে এই মেন্ডেল কর্তৃক যে নির্বাচিত 7টা বৈশিষ্ট্য ছিল বা 7 জোড়া বৈশিষ্ট্য ছিল, এইগুলোকে কিন্তু তোমাদের ঠোঁটে ডগাতে রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা 1 নাম্বার ইজিলি পেয়ে যেতে পারো, একদম কমন পেয়ে যাবে। তো কি করবে তোমরা? দেখো, এখানে অপশন দেখো, লম্বা গাছ, মানে ক্যাপিটাল টি থাকে, এটা কখনোই তোমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে না, কিন্তু তোমাদের বলেছে না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো, বেঁটে গাছ ও গোলাকার বীজ, এই গোলাকারটা হচ্ছে ক্যাপিটাল আর, তার মানে এটাও তোমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নয়। দেখো, হলুদ বর্ণের সুটি, হলুদ বর্ণের সুটিটা হচ্ছে তোমাদের কিন্তু প্রচ্ছন্ন। তার সাথে দেখো কুঞ্চিত, এই কুঞ্চিতটাও হচ্ছে কিন্তু তোমাদের প্রচ্ছন্ন। তাহলে এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এইটা কেন হলো না? কারণ দেখো, এটা তো এটা তো প্রচ্ছন্ন, কিন্তু সবুজ বর্ণের সুটিটা কিন্তু হয়ে যাবে তোমাদের প্রকট। যেহেতু দেখো, হলুদ বর্ণের সুটি আর সবুজ বর্ণের সুটি, তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হতে হতো। এবার দেখো, এই হলুদ বর্ণের সুটিটা হচ্ছে প্রচ্ছন্ন আর সবুজ বর্ণের সুটিটা হচ্ছে তোমাদের প্রকট। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি মানুষের মধ্যে দেখা যায় এমন একটি স্বাভাবিক বংশগত বৈশিষ্ট্য যা একজোড়া অটোজোমীয় প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? বেশ, অটোজোমীয় যখনই বলেছে, তার মানে অটোজোমের মধ্যে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, যে অটোজোমীয় প্রচ্ছন্ন বলে রেখে, মানে প্রকটটা বলা যাবে না। আচ্ছা, তাহলে দেখে, সংযুক্ত কানের লতি, এই সংযুক্ত কানের লতি হচ্ছে প্রকট। সংযুক্ত না, সরি, এইটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এই সংযুক্ত কানের লতিটাই হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে? মুক্ত কানের লতি হচ্ছে প্রকট। কি বললাম? মুক্ত কানের লতি হচ্ছে প্রকট। রোলার জীব হচ্ছে প্রকট, সো এটা হবে না। হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত, এটা হচ্ছে এক্স লিঙ্ক। এটা হচ্ছে প্রকট, আর এটা তো হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত। ঠিক আছে? হ্যাঁ কি না? বোঝাতে পারলাম? তাহলে মুক্ত কানের লতি আর রোলার জীব হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর সংযুক্ত কানের লতি আর নরমাল জীব হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, বোঝাতে পারলাম? বেশ। কে রোলার জীব করতে পারো? জীবগুলোকে কে গোটাতে পারো? আমি পারি না। যে পারো তারা একবার কমেন্টে জানিয়ে দেবে, আমিও একবার জেনে নেবো। মেন্ডেলের দ্বিসঙ্গ জনন পরীক্ষায় প্রাপ্ত হোমোজাইগাস প্রকট ও হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের অনুপাত হলো। দেখো, খুব ট্রিকি একটা কোয়েশ্চেন দিয়েছে। এই যে মেন্ডেলের দ্বিসঙ্গর জননে বিশাল বড় একটা এরকম ভাবে ছক করেছিল, মনে পড়ছে? বিশাল বড় একটা ছক করেছিল। জাস্ট এই প্রথম ঘরটাতে কি লিখেছিলে বলতো? এই প্রথম ঘরটাতে লিখেছিলে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। আর একদম এই লাস্ট ঘরটাকে কি লিখেছিলে মনে পড়ছে? স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর, এটা লিখেছিলে। দেখো, এইখানে প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু প্রকট, এখানে প্রত্যেকটা বৈশিষ্ট্যই প্রকট। কিন্তু দেখো, এটা কেমন সমসংকর প্রকট। কি বলছি এরা? এরা হচ্ছে সমসংকর প্রকট। আর এরাও সমসংকর, এরাও কিন্তু সমসংকর, কিন্তু এরা প্রকট নয়, এরা হচ্ছে প্রচ্ছন্ন, তাই না? এবার সমসংকর কেন বলছি? যখন আমরা ক্যাপিটাল টি লিখি, তখন এটা সমসংকর। যদি আমরা ক্যাপিটাল টি স্মল টি লিখে দিই, বারবার এটা কেন হয়ে যাচ্ছে, কেন ডিস্টার্ব করছে আজকে? তাহলে এইটা যখন আমরা করছি যে এখানে লিখলে হবে না, আমি বুঝতে পারছি। এখানে দেখো, নিচে দেখো, নিচে। যখন ক্যাপিটাল টি লিখছি, তখন কি হচ্ছে বলতো? এটা হচ্ছে সমসংখ্যক হোমোজাইগাস। যখন ক্যাপিটাল টি স্মল টি লিখছি, তখন এটা হেটেরোজাইগাস। তার কারণ দেখো, একটা প্রকট একটা প্রচ্ছন্ন। না হয় দুটোকেই প্রচ্ছন্ন হতে হবে, না হয় দুটোই ক্যাপিটাল হতে হবে, তবে এটা হোমোজাইগাস হবে, না হয় দুটোই আমাদের
কি বলে প্রকট হতে, দুটোই আমাদের ক্যাপিটাল হতে হবে, না দুটোই আমাদের স্মল হতে হবে, তবে কিন্তু এটা হোমোজাইগাস বা সমসংকরে যাবে। দেখো এখানে সবগুলো ক্যাপিটাল মানে হচ্ছে এটা সমসংকর, এখানে সবগুলো কিন্তু স্মল তার মানে হচ্ছে সমসংকর। এবার এটা সমসংকর প্রকট আর এটা সমসংকর প্রচ্ছন্ন। তাহলে এই গোটা চারটার মধ্যে দেখবে তুমি এই প্রথমে এই একটাই এরকম পেয়েছিলে, মাত্র একটা পেয়েছিলে, আর এখানেও তুমি সেই একটাই পেয়েছিলে, মানে 1:1। তাহলে এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। মানে তুমি হোমোজাইগাস প্রকট একটা পেয়েছো এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন একটাই পেয়েছো। ঠিক আছে, বোঝাতে পারলাম টোটাল ক্লিয়ার ভাবে? চলো নেক্সট কোয়েশ্চেন। ডারউইনের মতবাদ নিচে কোন ব্যাখ্যা দিতে পারেনি? প্রাকৃতিক নির্বাচন দিতে পেরেছিল, অত্যাধিক বংশবৃদ্ধি দিতে পেরেছিল, যোগ্যতমে উদ্বোধন দিতে পেরেছিল, প্রকরণে উৎসটাকে প্রকৃতির খেলা বলে দিয়েছিল, তাই না? তার মানে এইটা প্রকরণে উৎসটাকে ও দিতে পারেনি, বাদ বাকি হয়ে যাবে ভুল অ্যান্সার। প্রকরণে উৎস হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। চলো ঠিক আছে, এতক্ষণ যদি তোমরা ভিডিও দেখছো, যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে, আমার পড়ানোর স্টাইল যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কি করবে, হ্যাশট্যাগ, দেখো হ্যাশট্যাগ JMC লিখে দেবে। ঠিক আছে, কি লিখে দেবে? হ্যাশট্যাগ JMC, JMC। ঠিক আছে, লিখে দেবে। আর কি করবে তার সাথে, আমাদের CDA 9 ক্লাস 9 10 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশ থাকা বেল নোটিফিকেশন আইকন অল নোটিফিকেশনে সেট করে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো। ভ্রূণ বৃদ্ধির সঠিক ক্রম পর্যায় কোনটি? আচ্ছা, যখনই তোমাদের একটা পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের ভাবে মিলন হয়ে একটা কি করলো, একটা নতুন একটা সেল গঠন করলো। আজকে আমার কপাল খারাপ, আজকে বারবার এরকম হয়ে যাচ্ছে, কেন হচ্ছে আমি নিজেও জানি না। তো একটা নতুন এরকম ভাবে সেল গঠন করলো, যার নাম হলো জাইগট, বাংলাতেও জাইগটই বলে, এবং এই জাইগটটার কি হলো, 2n অবস্থা, তাই না? এএন ছিল দুটো একসাথে মিলে 2n করলো। ঠিক আছে, এবার এই জাইগটটা কিসে কিসে কনভার্ট হয় বলতো? জাইগটটা কনভার্ট হয় মরুলাতে। প্রথম স্টেজ হচ্ছে মরুলা। এই মরুলার ফলে কি হয় বলতো? ব্লাস্টুলা হয়। এই মরুলার পরে হয় ব্লাস্টুলা। এই ব্লাস্টুলার পরে হয় তোমাদের গ্যাস্টুলা। তারপরে কিন্তু ওটা ভ্রূণে তৈরি হয়। তাহলে কোনটা হচ্ছে দেখো, জাইগট, তারপর মরুলা, তারপর ব্লাস্টুলা, তারপর গ্যাস্টুলা, তারপর ভ্রূণ। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন, বাদ বাকি এগুলো হবে না। দেখো, কোনটি পায়রার বায়ুথলি তাৎপর্য নয় নির্বাচন করো। কোনটি নয় বলেছে, তাই না? নয়, নয়, নয়। ফুসফুসে সব সময় বায়ু স্রোত চালু রাখা, হ্যাঁ। বায়ু স্রোত চালু রাখবে পায়রার বায়ুথলি। অধিকতর প্লবতা দান করা, হ্যাঁ। বেশি যাতে আকাশে উঠতে পারে সেটার জন্য দেহকে হালকা করে দেয় এবং প্লবতা পায়। আর কি করেছে? দ্বিশ্বসনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। প্রতিবন্ধকতা কখনোই দ্বিশ্বসনের সৃষ্টি করে না বায়ুথলি। তাহলে এটাই হয়ে যাবে কারেক্ট তোমাদের অ্যান্সার। সঞ্চিত বায়ুর আধার হিসেবে কাজ করে, হ্যাঁ করে। ঠিক আছে, বোঝাতে পারলাম? মানে বাদ বাকি এগুলো সবই হচ্ছে বায়ুথলির কাজ, একমাত্র দ্বিশ্বসনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, দ্বিশ্বসনে আরো সাহায্য করে পায়রার বায়ুথলি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ডিমে তা দেওয়ার সময় মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেঙে যায়, এর সঠিক কারণটি নির্বাচিত করো। এটা কেন হয় বলতো? এইটা কেন হয় বলতো? এটা একটার জন্য হয়, সেটা হচ্ছে জৈব বিবর্ধন। এই বানানটা কি ভুল লিখে দিলাম একটু? এবার ঠিক আছে। এবার দেখো, এই যে জৈব বিবর্ধন কথাটা তুমি দেখলে, এই জৈব বিবর্ধন কথাটা তুমি কোথাও পাচ্ছ? এখানে গ্লোবাল ওয়ার্মিং পাচ্ছ, হবে না। এখানে বায়োম্যাগনিফিকেশন পাচ্ছ, হচ্ছে না। ইউট্রোফিকেশন পাচ্ছ, হচ্ছে না। নাইট্রিফিকেশন পাচ্ছ, হচ্ছে না। জৈব বিবর্ধন কোথাও নেই। তাহলে কি স্যার কোয়েশ্চেনটা ভুল দিয়েছে? ভুল দেয়নি। এই জৈব বিবর্ধনটা ইংলিশে দিয়ে দিয়েছে, দেখো বায়োম্যাগনিফিকেশন। এই বায়োম্যাগনিফিকেশনটাই তোমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো আমি বারবার বলেছিলাম যে ইংলিশ কথাগুলো মনে রাখতে, না হলে পরীক্ষাতে গিয়ে এটাই মনে করবে স্যার বলেছিল কিন্তু আমি করিনি। তো একবার অন্তত কিছু কিছু মেন জিনিসগুলো, কিওয়ার্ডস গুলো তোমরা কি করবে, একবার মনে রাখবে ইংলিশ গুলো। ঠিক আছে, যে এরকম ভাবে দু একটা সময় কোয়েশ্চেন তোমাদের দিয়ে দিতে পারে। তাহলে বায়োম্যাগনিফিকেশন মানে হচ্ছে তোমাদের জৈব বিবর্ধন। এবার যদি বলি জৈব বিবর্ধন কিসের জন্য হচ্ছে, তাহলে বলবো তোমরা ক্লোরিন যুক্ত কীটনাশকের জন্য হচ্ছে। ঠিক আছে, ক্লোরিন যুক্ত কীটনাশক যেমন হচ্ছে DDT। ঠিক আছে, বোঝাতে পারলাম? এগুলো হচ্ছে অভঙ্গুর দূষক। বোঝাতে পারলাম? চলো। বেথুয়া ডহরি, জলদাপাড়া, নন্দাদেবী, মানস, গরুমারা, চাপড়ামারি এগুলির মধ্যে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা স্থির করো। এবার দেখো এইগুলোর করার জন্য আবার একটা ক্যাপসুল আছে। দেখো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে বায়োস্ফিয়ার রিজার্ভ। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার এই বায়োস্ফিয়ার রিজার্ভটা সব থেকে লাস্টে আছে। তাহলে তুমি দেখো এইগুলোর মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ কটা আছে, নাকি তুমি গুনবে যে কটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ কটা আছে নর্মাল আমরা পড়েছি কটা, আমাদের সিলেবাসে কি কি আছে? মানস আছে একটা, সুন্দরবন আছে একটা, আর একটা নীলগিরি আছে। এই কটাই বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তোমাদের সিলেবাসে, আর তো বেশি কিছু নেই। তাহলে দেখো এই মানস একটা বায়োস্ফিয়ার রিজার্ভ একটা, তারপরে দেখো এখানে এখানে আছে নন্দা দেবী। আচ্ছা, তোমাদের সিলেবাসে নন্দা দেবীও আছে। ঠিক আছে, তাহলে এখানে 2 নাম্বার। তাহলে আর বেথুয়া ডাউরি নয়। জলদাপাড়া হচ্ছে জাতীয় উদ্যান, গরুমারা হচ্ছে জাতীয় উদ্যান, বেথুয়া ডাউরি অ্যাকচুয়ালি রিজার্ভ ফরেস্ট, চাপড়ামারি হচ্ছে তোমাদের অভয়ারণ্য। বেথুয়া ডাউরি
সরি, চাপড়ামারি হচ্ছে তোমাদের রিজার্ভ ফরেস্ট, বেতোয়ারি হচ্ছে তোমাদের অভয়ারণ্য। চাপড়ামারিটা অভয়ারণ্যের মধ্যে এখানে ঢুকিয়ে দিয়েছে, মানে কোয়েশ্চেন একটু উল্টোপাল্টা করে দিয়েছে। তোমরা কি করবে? দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কটা হলো? একটা দুটা? বায়োস্ফিয়ার রিজার্ভ আছে লাস্টে, মানে প্রথমে আছে অভয়ারণ্য, তারপর জাতীয় উদ্যান, তারপর বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে লাস্টে, আর বেরিয়েছে কটা তোমার? দুটো। তাহলে এই লাস্টের অপশনে দুই থাকা দরকার। তো দেখো, এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, এটাতে আছে, তার মানে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মানে তুমি বাকিগুলো না দেখার মধ্যেও, মানে বাকিগুলো তুমি দেখোইনি, কিন্তু জাস্ট একটাকে দেখে তুমি কিন্তু অ্যান্সার বের করে নিতে পারবে। এটাই হচ্ছে ট্রিক, মানে জাস্ট সময়টাকে কিভাবে বাঁচাতে হবে তোমাকে বোঝাতে পারলাম। তো এরকম ভাবে তুমি সময় বাঁচিয়ে নিতে পারবে। চলো, নিচের কোন জোটটি সঠিক তা স্থির করো। পশ্চিমঘাট, রেড পান্ডা, পূর্ব হিমালয়, ওরাংওটাং, ইন্দোরমা, লায়ন টেল মেকাং না সুন্দারল্যান্ড। এইটা হচ্ছে কারেক্ট। সুন্দারল্যান্ড হচ্ছে র্যাফলেশিয়া। পূর্ব হিমালয়ে তোমরা মনে রাখবে যে রেড পান্ডা, রেড পান্ডা। ঠিক আছে, বুঝতে পারলাম। চলো, যদি গাছ বলে তাহলে রডোডেনড্রন। তো স্তম্ভ মিলন করতে হবে নিউরো হিউমার। নিউরো হিউমার মানে হচ্ছে কি বলতো? নিউরো হিউমার, নিউরো হিউমার তোমাদের কার সাথে সম্পর্কযুক্ত আছে না? সাইন্যাপস। যখন দুটো নিউরন একসাথে জোট বাঁধে তার সাথে সম্পর্ক হচ্ছে তোমাদের নিউরো হিউমার। ঠিক আছে, নিউরো হিউমার কি হবে তোমাদের? নিউরো হিউমার হবে তোমাদের যে সাইন্যাপস। ঠিক আছে, এটা সাইন্যাপস বানানটা একটু ভুল আছে, সাইন্যাপস। তাহলে এইটা হয়ে যাবে 2.1। এবার বলছে সমসংস্থ ক্রোমোজোম জোড় বাঁধার পদ্ধতি। তাই আমি এখনই বললাম যে দুটো সমসংস্থ ক্রোমোজোম, এই যে এই যে দুটো 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 সমসংস্থ ক্রোমোজোম আছে এখানে, এই ক্রোমোজোমটা একসাথে এসে এখানে জোট বাঁধবে, এটার নাম হচ্ছে সাইন্যাপসিস। এটার নাম কি আমরা বলবো? সাইন্যাপসিস বলবো আমরা, সাইন্যাপসিস। সাইন্যাপস হচ্ছে নিউরন আর একটা নিউরন এভাবে জয়েন্ট নেবে এবং নিউরো ট্রান্সমিটার গুলো ট্রান্সফার হবে, উদ্দীপনা প্রেরণ হবে একটা নিউরন থেকে অন্য নিউরন। কিন্তু যখন দুটো ওইটাকে বলবো আমরা সাইন্যাপস, এবং দুটো হোমোলাগাস ক্রোমোজোম যখন একসাথে এসে অ্যাটাচ হয়ে যাবে সেটাকে বলবো আমরা সাইন্যাপসিস। তাহলে এটাকে আমরা কি বলবো? সাইন্যাপসিস। তাহলে 2.2 বুঝতে পারলাম। চলো, হিমোফিলিয়া, হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তার মানে এটা হয়ে যাচ্ছে 2.3। বেশ। মাইক্রোপ্রোপাগেশন, মাইক্রোপ্রোপাগেশন মানে হচ্ছে দেখো এমব্রয়েড। মাইক্রোপ্রোপাগেশন এর যদি তুমি প্রত্যেকটা ধাপগুলোকে দেখো, ওই ধাপের মধ্যে একটা স্টেজ হচ্ছে এমব্রয়েড স্টেজ। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে 2.4। অটোজেনি রিপিটস ফাইলোজেনি, মানে অটোজেনি ফাইলোজেনিকে পুনরাবৃত্তি ঘটায়। তার মানে এটা হচ্ছে বায়োজেনেটিক সূত্র। বায়োজেনেটিক সূত্র কে দিয়েছিল তোমাদের? হেকেল দিয়েছিল। ঠিক আছে, বায়োজেনেটিক সূত্র দিয়েছিল হেকেল। ঠিক আছে, হুগো দা ব্রিজ দিয়েছিল মিউটেশন তত্ত্ব। ঠিক আছে, আর বায়োজেনেটিক সূত্র দিয়েছিল তোমাদের হেকেল। ঠিক আছে। ধমনী রক্তচাপ বৃদ্ধি, দেখো দুটো অপশন বেঁচে যাচ্ছে, একটা হচ্ছে শব্দ দূষণ, একটা বায়ু দূষণ। তুমি যখন দুর্গাপুজো বিসর্জনে যাও বা নর্মাল যে কোনো ডিজে সেট আপ গুলোর কাছে যাও, পিকনিকে যাও, তোমরা বক্স বাজিয়ে যাও, তখন তোমরা দেখবে যদি হাই ব্যাস দিয়ে দেয়, তখন তোমার বুকের ভিতর দুপ 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 এরকম ভাবে একটা আওয়াজ ওঠে, তাই না? ওই আওয়াজটা মানে অ্যাকচুয়ালি মানে হার্টটা তখন হার্টবিটটা ফাস্ট হয়ে যায়। যাদের হার্টের পেশেন্টের খুবই অসুবিধা হয়, তো হার্টবিটটা ফাস্ট হয়ে যায়, তাই না? তখন আমাদের ধমনীর রক্তচাপটা বৃদ্ধি হয়ে যায়। তার মানে এটা কার জন্য হয় বলতো? শব্দ দূষণের জন্য হয়। ঠিক আছে, তোমরা ওই যে নাচো না ডিজে, হাই ব্যাস লাগিয়ে যখন ডিজেতে নাচো এবং সামনে যারা একটু বক্সের কাছাকাছি থাকে তাদের জিজ্ঞাসা করবে, তাদের বলবে, দেখবে যে তাদের হার্টবিটটা একটু ফাস্ট চলে। কেন চলে? কারণ অত শব্দ আমাদের হার্ট ঠিকঠাক ভাবে নিতে পারে না, আমাদের ধমনীর রক্তচাপ বৃদ্ধি হয়ে যায়। ঠিক আছে, চলো, বায়ু দূষণ এটাতে হবে না। নেক্সট, ক্রোমোজোমের ড্যাশ অংশ নিউক্লিয়াস গঠনে সাহায্য করে। কোন অংশ করে? এন ও আর, নিউক্লিয়াস অর্গানাইজার রিজন। ঠিক আছে, চলো। ড্যাশ উদ্ভিদে ফটোনেস্টিক চলন দেখা যায়। তো এখানে তোমার সব থেকে এক্সাম্পল যেটা হচ্ছে পদ্ম, হাসনু হানা, কি বললাম? হাসনু হানা। চলো, হয়ে গেল। নেক্সট, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ার কেবলমাত্র অবস্থায় আচ্ছা, কেবলমাত্র ড্যাশ অবস্থায় এই রোগগুলো লক্ষণ পাওয়া যায়। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় কেবলমাত্র কি সমসংকর, কি বলবো, সমসংকর অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পাওয়া যায়, বা তোমরা হোমোজাইগাসও লিখতে পারো। চলো, নেক্সট কোয়েশ্চেন। জৈব অজৈব সারের পচনের ফলে বায়ু দূষক গ্রিন হাউস গ্যাস কি উৎপন্ন হয়? মিথেন উৎপন্ন হয়। ঠিক আছে, মিথেন। ঠিক আছে, CH4 মানে হচ্ছে মিথেন, তোমরা এরকম ভাবে লিখে দেবে মিথেন। ঠিক আছে, চলো নেক্সট। নারকেল উদ্ভিদের পিস্টি লোড, নারকেল উদ্ভিদের পিস্টি লোড হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। যদি বলতো কালো কাসুন্দা, যদি বলতো কালো কাসুন্দা, তাহলে তোমরা কি লিখতে বলতো? না, কালো কাসুন্দা হচ্ছে স্ট্যামিনোড। বানানটা একটু ভুল হতে পারে, তোমরা একটু কারেক্ট করে লিখে নিও। ঠিক আছে, চলো। যে সমস্ত পরিবেশগত অধিবিষ মানবদেহে ক্যান্সার সৃষ্টি সক্ষম তাদের কি বলে বলতো? কার্সিনোজেন বলে। তাদের কি বলে? কার্সিনোজেন বলে। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, বোঝাতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। কি বলতে হবে? বিশদী শব্দটি বেছে লেখো। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স। তাহলে এই পন্স হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। কি হয়ে যাবে? পন্স হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেন বলো তো? তার কারণ হচ্ছে যে এই গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস আর থ্যালামাস সবই হচ্ছে অগ্র মস্তিষ্ক, কিন্তু একমাত্র পন্স অগ্র মস্তিষ্ক। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। নিউরোগ্লিয়ার একটি কাজ, এটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ একটা। নিউরোগ্লিয়ার একটি কাজ, নিউরোগ্লিয়ার কি কাজ বলো তো?
না, এই নিউরোগ্লিয়া হচ্ছে নিউরনের ধারক ও বাহক রূপে কাজ করে। কি বললাম? ধারক ও বাহক রূপে কাজ করে। আরো কি লিখতে পারো? না, যদি কখনো কোনো নিউরনে একজন ড্যামেজ হয়ে পড়ে তাহলে সেই একজন রিপেয়ার করতে বা ক্ষয়স্থান পূরণ করতে কাজে লাগে। আর কি বলতে পারো? মায়েলিন আবরণী তৈরি করতেও কাজে লাগে। অনেক কিছু কাজে লাগে। ঠিক আছে? বুঝাতে পারলাম? চলো নেক্সট। এটা কি করতে হবে? শূন্যস্থান বসাতে হবে। ডিম্বাণু, সহকারী কোষ, গর্ভযন্ত্র, নির্ণীত নিউক্লিয়াস আর পুংগ্যামেট। এবার এখানে একটা কনসেপ্ট আছে। ভালো করে বোঝো। এই কনসেপ্টটা কি? এই যে গর্ভযন্ত্র বলেছে না? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কি? এই যে একটা যদি এই থলিটার মধ্যে কি থাকে বলতো? এই ওপরে ৩ টে কোষ থাকে তো? এই ৩ টে কোষকে কি বলে? প্রতিপাদ কোষ সমষ্টি। এইখানে ২ টো কোষ থাকে এরকম ভাবে। এটাকে বলি আমরা নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস। আর এখানে এরকম বড়, বড় ২ টো কোষ থাকে এবং এখানে একটা কোষ থাকে। তাহলে এই ২ টো কোষকে বলা হয় সহকারী কোষ। ঠিক আছে? এবং এটাকে বলা হয় ডিম্বাণু। এবার যখনই একটা মেল গ্যামিট এন্ট্রি হয় তখন একটা কিন্তু এর সাথে ফিউজ হয়, মানে ডিম্বাণুর সাথে ফিউজ হচ্ছে। এবার এই ডিম্বাণুর সাথে যে ফিউজ হচ্ছে তখন এই যে সহকারী কোষগুলোর কাছে না এগ অ্যাপারেটাস থাকে। কি বলে? এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাস। এই এগ অ্যাপারেটাস মানে হচ্ছে গর্ভযন্ত্র। ঠিক আছে? বুঝতে পারলাম? মানে অ্যাকচুয়ালি এরা একটু আলাদা করে কায়দা করে কোয়েশ্চেনটাকে দিয়েছে, আর কিছু না। জেনারেলি তোমাদের পরীক্ষাতে এই টাইপের কোয়েশ্চেনটা দেয় না, এর থেকে এটা ইজি দেয়। তো এসব কথা বাদ দাও, নর্মাল হচ্ছে এইটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে শস্য নিউক্লিয়াস। শস্য নিউক্লিয়াস। এবার শস্য নিউক্লিয়াস কেন অ্যান্সার হচ্ছে? কারণ আর একটা পুংগ্যামেট থাকে, সে কিনা এই নির্ণীত নিউক্লিয়াসের সাথে মেশে। এই যে পুংগ্যামেট বলেছে না, নির্ণীত নিউক্লিয়াস থাকে 2n এর, আর পুংগ্যামেট থাকে তোমাদের n এর। এবার এই 2n প্লাস n একসাথে মিলে ট্রিপ্লয়েড বা 3n গঠন করে, এবং 3nটাকে আমরা কি বলি? শস্য নিউক্লিয়াস বলি। ঠিক আছে? এটাকে আমরা ট্রিপ্লয়েড বলি। মানে দুটো মেল গ্যামেট আছে, একটা এগের সাথে মানে ডিম্বাণুর সাথে যুক্ত হয়ে যায়, জাইগোট তৈরি করে, এবং পরবর্তীকালে সেটা ভ্রূণ দিয়ে তৈরি হয়। এবং এই যে শস্য নিউক্লিয়াস রয়েছে, এই শস্য নিউক্লিয়াসটা কি দিয়ে তৈরি হচ্ছে? নির্ণীত নিউক্লিয়াস আর একটা পুংগ্যামেট। দুবার যেহেতু ফার্টিলাইজেশন হচ্ছে ওই জন্য একে বলা হয় ডবল ফার্টিলাইজেশন বা দ্বি নিষেক। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। ক্যাপিটাল আর ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই, এই গ্যামেটগুলি কোন জিনোটাইপ থেকে উৎপন্ন? দেখো তোমরা দ্বিসংকর জননে যেটা পড়েছিলে, দ্বিসংকর জননের তোমাদের যে সংকর F1 জনুর যে উদ্ভিদটা ছিল সেটা কেমন ছিল? ক্যাপিটাল আর, সরি, ওয়াই দিয়ে করছি আমি। আচ্ছা, এখানে আরটা সামনে আছে তো ক্যাপিটাল আর দিয়ে করবে। ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ঠিক আছে? বুঝতে পারলাম? এবার এখানে গ্যামেটগুলো কি করে এলো যদি আমি বলি, তা তোমরা কি বলবে? দেখো, এই আর এর সাথে কি করবে? আর এর সাথে এই ওয়াই এর গুণ করবে, দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। এই আরটার সাথে আবার স্মল ওয়াইটার গুণ করবে, দেখো ক্যাপিটাল আর স্মল ওয়াই। এই ছোট আরটাকে নেবে, ছোট আরটার সাথে এটার গুণ করবে, তাহলে কি হবে? স্মল আর ক্যাপিটাল ওয়াই। আর তারপরে ছোট আরটার সাথে আবার এটার গুণ করবে, দেখো স্মল আর স্মল ওয়াই। জাস্ট গুণ করে 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 তোমাদের কি হলো? গ্যামেট গুলো বের হয়ে গেল। ঠিক আছে? বোঝাতে পারলাম? এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এক সংকর ও দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত কি কি? দেখো এটা একটু পেঁচিদা কোয়েশ্চেন দিয়েছে। কি বললাম? এটা একটু পেঁচিদা কোশ্চেন দিয়েছে। এবার তোমাদেরকে যদি আমি বোঝাতে চাই, ভালো করে বুঝে যাও কনসেপ্টটা। টেস্ট ক্রস মানে কি? এই যে এইটা হচ্ছে আমাদের প্যারেন্টাল জনু, একসংখ্য জননে প্যারেন্টাল জনু। এবার যখন এদের কাছ থেকে একটা গ্যামিট আসে, কি আসে? এদের কাছ থেকে গ্যামিটটা ক্যাপিটাল টি আসে, এদের কাছ থেকে গ্যামিটটা স্মল টি আসে। দিয়ে যখন এটা একসাথে মিশে যায় তখন ক্যাপিটাল টি স্মল টি হয়ে যায়। তাই না? এবার এইটা হচ্ছে তোমাদের F1 জনু। আর এইটা হচ্ছে তোমাদের পি জনু, মানে জনিত্রী জনু। এবার এই এক সংকর জননে এই যে F1 জনুতে যেটা উৎপন্ন হয়েছে, এইটার সাথে যদি তুমি এর ক্রস করো, মানে আমি বলতে চাইছি যে ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি, মানে প্রচ্ছন্ন হোমোজাইগাস, মানে সমসংকর প্রচ্ছন্ন সাথে তুমি যদি ক্রস করো কার? F1 জনুর যেটা উদ্ভিদ আছে সেইটা। F1 জনুর জনিত্রীর সাথে, F1 জনু অপত্যর সাথে জনিত্রী, কোন জনিত্রী? না, হোমোজাইগাস প্রচ্ছন্ন, মানে সমসংকর প্রচ্ছন্ন তুমি যদি ক্রস করাও তাহলে সেটা হচ্ছে টেস্ট ক্রস। তাহলে এক সংকর জননের টেস্ট ক্রস কোনটা? ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি। আর দ্বিসংকর জননের টেস্ট ক্রস কোনটা? যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে কোনটা? স্মল ওয়াই এইটা। এবার তুমি যদি এখানে করো এই ক্যাপিটাল টি এর সাথে এই স্মল টিটা মেশাও, তাহলে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, এই স্মল ক্যাপিটাল টিটার সাথে এইটা মেশাও, দাও ক্যাপিটাল টি স্মল টি, এই স্মল টিটার সাথে এই স্মল টি। কি হচ্ছে? এটা হচ্ছে, এই যা, কি হলো? আচ্ছা, ছাড়া, বাদ দাও। এইটার সাথে এইটা, এটার সাথে এইটা। ঠিক আছে? চলো।
এই ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে স্মল টি এটা, তাই না? হয়ে গেল ক্লিয়ার। তা দুটো দেখো বেটে উৎপন্ন হয়েছে, দুটো লম্বা উৎপন্ন হয়েছে। আমাদের হোমোজাইগাস লম্বা না হেটেরোজাইগাস লম্বা দেখা দরকার নেই, আমাদের লম্বা উৎপন্ন হয়েছে দুটো, দুটো লম্বা উৎপন্ন হয়েছে আর দুটো বেটে উৎপন্ন হয়েছে, তাহলে দুটো লম্বা 2:2, দুটো বেটে 2:2, দুই দুই কেটে গেল 1:1। তাহলে এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1। এবার সেম পদ্ধতি তুমি যদি এখানে লাগাও তাহলে এখানেও অ্যান্সার পাবে 1:1:1, 1:1। বুঝতে পারলাম? তাহলে তোমাদের এক সংকর জননের অ্যান্সার হচ্ছে 1:1, আর দ্বিসংখ্য জননে 1:1:1:1। এটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। বলো, আশা করছি তোমাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পেরেছি আমি। টেস্ট ক্রস কাকে বলে না, আহ, যে কোনো সংকরায়নের F1 জনুতে যে উদ্ভিদটা বা যে অপত্যটা উৎপন্ন হচ্ছে সেইটার সাথে তুমি পি জনুর বা জনিত্রী জনুর হোমোজাইগাস রিসেসিভ বা বলতে পারো সমসংকর প্রচ্ছন্ন ক্রস যদি করাও সেটা হয়ে যাচ্ছে টেস্ট ক্রস। এবার এক সংকর জননে করালে দেখো 1:1 আসবে, আর দ্বিসংকর জননে করালে 1:1:1:1 আসবে। ক্লিয়ার? যদি বুঝে গেছো তাহলে তোমরা কি লিখবে? যদি বুঝে গেছো তাহলে তোমরা লিখবে #JMC। চলো, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রের ফলাফল থেকে অপর কোন সূত্রটি উদ্ভূত হয়েছিল? দেখো, কোন সূত্রটি উদ্ভূত হয়েছিল? এখানে বলতে পারো যে অঙ্গের ব্যবহার অব্যবহার, ঠিক আছে? ঠিক আছে, লেমা করেছিল। বেশ, নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো। মিষ্টি জলের অভাব, কৃষি জমি হ্রাস, বিশ্ব উষ্ণায়ন, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। তাহলে এটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। আমি একদিন ক্যারিং ক্যাপাসিটি সম্বন্ধে বলেছিলাম, সেটা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। যত জনসংখ্যা বৃদ্ধি পাবে তত মিষ্টি জলের অভাব হবে, কৃষি জমির হ্রাস হবে, তার সাথে সাথে বিশ্ব উষ্ণায়ন মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংও হবে। ঠিক আছে, চলো। যে সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে তার নাম হচ্ছে IUCN। ঠিক আছে, বুঝতে পারলাম। চলো, নেক্সট কোয়েশ্চেন। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। দেখো, সত্য মিথ্যা করতে হবে আমাদেরকে। তাহলে মানুষের ডিম্বাণুতে কি লিঙ্গ নির্ধারক থাকে? মানুষের ডিম্বাণুতে থাকে একটাতে এক্স আর অপরটাতেও এক্সই থাকে। তার মানে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে না। তাহলে এইটা হয়ে যাচ্ছে ফলস, এটা হয়ে যাচ্ছে তোমাদের ফলস। ঠিক আছে, বেশ। এক অণু পেন্টোজ শর্করা ও এক অণু নাইট্রোজেন বেস যুক্ত হয়ে একটি নিউক্লিওসাইড গঠন করে। দেখো, ভালো করে বুঝবে। এই একটা যদি পেন্টোজ শর্করা হয়, এর সাথে যদি একটা নাইট্রোজেন বেস লাগিয়ে দিই তাহলে অবশ্যই এটা কিন্তু একটা নিউক্লিওসাইড। কিন্তু একটা 5 কার্বনযুক্ত শর্করা তার সাথে একটা নাইট্রোজেন বেস লাগিয়ে দিই, তার সাথে একটা ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপও লাগিয়ে দিই, তখন সেইটা হয়ে যাবে এই গোটা স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি, এই গোটা স্ট্রাকচারটা হয়ে যাবে তোমাদের নিউক্লিওটাইড, যেটা তোমাদের ডিএনএ তে থাকে। বুঝতে পারলাম? তাহলে এইটা হয়ে যাবে ট্রু। আচ্ছা, আইরিস তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, করে। আইরিস তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যদি লেন্সের কথা বলতো তাহলে তোমাদের সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডি বলতে হতো। ঠিক আছে, লেন্সের সংকোচন প্রসারণ তোমাদের সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশি করছে, কিন্তু তারারন্ধ্রে সংকোচন প্রসারণ কি করছে? আইরিস করছে। ঠিক আছে, ট্রু। কোয়াসার পেটের মধ্যে নিউক্লিক অ্যাসিড তাহলে ডিএনএ না, ডিএনএ ছিল না, এটা ছিল আরএনএ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ফলস। জল দূষণের ফলে মানুষ টাইফয়েড রোগে আক্রান্ত হয়? হ্যাঁ, জল দূষণের ফলে টাইফয়েডে আক্রান্ত হয়। টাইফয়েডের যে জীবাণুটা থাকে সেটার নাম হচ্ছে স্যালমোনেলা টাইফি। ঠিক আছে, চলো, এটা হয়ে যাচ্ছে ট্রু। সেন্সারি নিউরন স্নায়ু স্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে প্রেরণ করে? হ্যাঁ, দেখো, এইবার এই যে গ্রাহক থেকে কেন্দ্রে, গ্রাহক থেকে কেন্দ্রে কে নিয়ে যায় বলতো? গ্রাহক থেকে কেন্দ্রে, আচ্ছা এটা কেন্দ্রে লিখেছি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, কেন্দ্রে, গ্রাহক থেকে কেন্দ্রে কে নিয়ে যায়? দেখো, অন্তর্বাহী স্নায়ু। এবার এই অন্তর্বাহী স্নায়ুকে কি বলা হয় বলতো? সেন্সারি। অন্তর্বাহী স্নায়ুকে বলা হয় সেন্সারি। কিন্তু যখন তুমি বলবে যে কেন্দ্র কেন্দ্র থেকে কোথায় নিয়ে যাবে? কারকে, তখন সেটা হয়ে যাবে বহির্বাহী। ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে বহির্বাহী স্নায়ু, তখন সেটাকে আমরা বলবো মোটর। মোটর কি বলবো আমরা? মোটর। মোটর না বা মোটর স্নায়ু। ঠিক আছে, তাহলে এইখানে বলেছে সেন্সারি স্নায়ু স্পন্দনকে, সেন্সারি নিউরন স্নায়ু স্পন্দনকে কেন্দ্রীয় থেকে কারকে। দেখো, কেন্দ্রীয় টু কারক কে নিয়ে যায় বলতো? মোটর নার্ভ। কে নিয়ে যায়? মোটর নার্ভ। কিন্তু যদি বলতো যে গ্রাহক থেকে কেন্দ্রে, তখন সেটা হচ্ছে সেন্সারি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ফলস। বুঝতে পারলাম? ক্লিয়ার? দেখো, আমাদের হয়ে গেল কোয়েশ্চেন সমস্ত ধরনের কমপ্লিট, তাই না? এটা কিপ করে দিচ্ছি আমি। আচ্ছা, কি হচ্ছে আজকে?
চলো, তাহলে আমাদের সমস্ত ধরনের কোয়েশ্চেন গুলো আজকে আমরা কমপ্লিট করে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো, তাই না? যদি বুঝতে পেরে যাও তাহলে অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কি করবে, এই যে আমি বারবার বলি তোমাদের হ্যাশট্যাগ জেএমসি, আর আমি বায়োলজি অলরেডি সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে সেই সাজেশন ভিডিওটা একবার দেখে নিও। যদি 2 মার্কসের সাজেশন থাকে সেগুলো আমাকে বলবে, আমি সেই সাজেশন নিয়ে চলে আসবো। আর যেগুলো তোমাদের নিড আছে, যেগুলো তোমাদের দরকার আছে, যদি ওয়ান শট ক্লাসে দরকার হয়, যদি লাইভ ক্লাসে দরকার হয়, যদি ম্যারাথন ক্লাসে দরকার হয়, তো সেগুলো তোমরা কমেন্টে জানাবে। যদি একটা দুটাও কমেন্ট পাই তাহলে আমি তোমাদের জন্য করতে রাজি আছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো।